এখানে সবচেয়ে বড় কথা আমাদের আসলে সারণী ভিত্তিক পরিসংখ্যানগুলো বেশি আসলেও এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের অবিন্যস্ত পূর্ণতা অর্থাৎ এলোমেলো ভাবে যদি সংখ্যাগুলো সাজানো থাকে তখন আমরা এই ক্ষেত্রে কি করবো, কেমন? তবে এখানে একটা সুন্দর একটা প্রশ্ন প্রথমে দেখেন যে হচ্ছে এখানে তো 30 জন শিক্ষার্থী আগে বার্ষিক পরীক্ষা প্রাধান্য দেখা হলো, কিন্তু কত আলাদা একটা প্রশ্ন করছে 9, 3, 7, 15, 12, 13 এবং 12 মধ্যক নির্ণয় করা। তার মানে আমাদের এই সংখ্যাগুলো থেকে কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যার 20টা থাকুক 50টা যে কোনো সংখ্যা থাকুক মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই প্রদত্ত উপাত্ত সমূহকে মানে কি করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাবে, অর্থাৎ মানে ছোট থেকে বড় ক্রম আসে কি করতে হবে, সাজাতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে এখানে সবচেয়ে ছোটকে 3, 3-এর পরে কে 7, 7-এর পরে কে 9, 9-এর পরে 12, 12, তারপরে 13, তারপরে 15। ঠিক আছে, অর্থাৎ এখানে মোট উপাত্ত কয়টা, 7টা। এখন 7টা কি সংখ্যা, বেজের সংখ্যা। আমাদের কিন্তু মধ্যে 2টা সূত্র, জোড় সংখ্যা হলে সূত্রটা কি n/2 তম ও n/2 যোগ 1তম পদের যোগফল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা বেজোড় হয় তখন কি কতটা সূত্রটা, শুধু মধ্যক সমান হয়েছে n+1 ডিভাইড বাই 2 তম পদের মান। এখন এখানে nটাকে 7, তার মানে কি 7 আর 1 যোগ করলে কত হয়, 7 আর 1 যোগ করলে 2 দিয়ে ভাগ হয়, 7 আর 1 কত 8, 8কে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। এখন খেয়াল করো 8 এর 2 দিয়ে ভাগ দিলে কত হবে 4। এখন এই যে দেখো এখানে 4 কিন্তু কোনো মধ্যক নেই, এখানে মূলত বুঝেছে 4তম পদের মান। এখন আমরা 4তম পদ কোথায় পাবো, ওই যে কমন হিসাবে সাজাইছি 1, 2, 3, 4, তাহলে 4 নম্বরে কি আছে 12, তার মানে হচ্ছে আমাদের প্রদত্ত মধ্যক হচ্ছে 12। আচ্ছা, তার মানে আমার মধ্যক মানে কি, মাঝখানে একদম যে বরাবর যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মধ্যক। তবে বিজোড়ের ক্ষেত্রে সূত্রে এটা প্রয়োগ করা হবে, আর জোড়ের ক্ষেত্রে তো ভিন্ন একটা সূত্র আমি কালকে প্রাইভেটে করাইছি, কেমন? আচ্ছা, এবার খেয়াল করেন 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণীত হইতে গাণিতিক গড় নির্ণয় করো। এখানে কিন্তু উল্লেখ করা হয়ে গেছে অলরেডি যে গাণিতিক গড় নির্ণয় করো। আচ্ছা, প্রদত্ত উপাত্তের আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হলে সবসময় রাখবে। এখন আমরা যে নিচ থেকে আন্দাজে আমরা বলতে পারবো যে এখানে কয়টা ঘর হবে, এটা তো কখনোই বলা সম্ভব না। এখন আমাদের 10টা ঘর 20টা ঘর দিলে আমরা পরে দেখা যাবে যে হয়তো ওই বরাবর না হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই যদি 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করতে হয়, গড়টা সারণী থেকে করবো, কিন্তু সারণী তৈরি করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে। এখন পরিসর নির্ণয় করতে হলে আমাদের কি মান লাগবে, সর্বোচ্চ নাম্বার লাগবে আর সর্বনিম্ন মানে সবচেয়ে বড় সংখ্যাটি লাগবে এবং সবচেয়ে ছোট সংখ্যাটি লাগবে। এখন খেয়াল করো পরিসরের সূত্রটা কি, সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করে তার সাথে 1 যোগ, তার মানে 68 থেকে 35 বিয়োগ করলে হবে 33, আর 33 সাথে 1 যোগ করলে উত্তরটা হবে কি 34। এখন এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু মেন লক্ষ্য কিন্তু পরিসর না, মেন লক্ষ্য হচ্ছে আমাদের নিচে নিচে কতটা ঘর হবে, মানে এটাকে বলে বইয়ের ভাষায় শ্রেণী সংখ্যা, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি 5 ধরে কতগুলো শ্রেণী সংখ্যা হচ্ছে ওইটার জন্য মূলত পরিসরটা আমরা বের করছি। অর্থাৎ শ্রেণী সংখ্যা বের করতে হলে মোট পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। শ্রেণীব্যাপ্তি 5 দ্বারা ভাগ, যদি শ্রেণীব্যাপ্তি 10 বলে 10 দ্বারা ভাগ, 5 বললে 5 দ্বারা ভাগ করলে আমরা কত পাই 6.8। এখন একটা জিনিস কি, আমরা 6.8 কখনো ঘর দিতে পারবো না, তার মানে আমাদের বরাবর একটা পূর্ণ সংখ্যা একটা ঘর ধরতে হবে। সেটা হচ্ছে এই জন্য আমরা বরাবর কি ধরছি, সমান্তরাল চিহ্ন দিয়ে 7, মানে অর্থাৎ বরাবর 7 ঘর হবে। খেয়াল করেন এক্ষেত্রে, খেয়াল করেন এটা হচ্ছে তো আমাদের লেখা, অর্থাৎ টাইটেল লিখতে হবে শ্রেণীব্যাপ্তির মধ্যমান, কিন্তু এটা বাদে দেখবেন যে আমরা এখানে 7 ধরছি না, 7টা ঘর হবে, 1, 2, 3, 4, 5, 6, 7। খেয়াল করছেন 7টা ঘর হবে। এখন আমাদের যেহেতু এখানে বলছে গড় নির্ণয় করবে, কি গড়, গাণিতিক গড়। এখন গাণিতিক গড়ের বেলা আমাদের কি লাগবে, শ্রেণীব্যাপ্তি লাগবে, মধ্যমান লাগবে, ট্যালি লাগবে। এখন এখানে কিন্তু ট্যালি কেন লাগতেছে, ওই যে এখানে সংখ্যাগুলো এলোমেলো সাজানো আছে এই জন্য। আর গণসংখ্যা লাগবে, আর কি লাগবে FI/XI। এখন এখানে বুঝতে হবে যে স্যার এখানে সবগুলোতে এগুলো লেখা আছে, কিন্তু এখানে FI/XI কেন, এখানে মূলত FI দ্বারা বুঝেছে যে গণসংখ্যা আর XI দূর হচ্ছে মধ্যমান। এখন আমরা খেয়াল করেন এখানে সবচেয়ে ছোট সংখ্যাকে 35, তার মানে 35 নিয়ে যে একটা বেস প্রাইজ আছে, তার মানে 35টা ধরে আমরা শুরু করি, 35 থেকে 39। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের 35 সহ ধরতে হবে, 35, 36, 37, 38, 39। খেয়াল করেন 35 সহ ধরছি না, কিন্তু আমাদের 35 বাদ দিতাম তাহলে কি হয়ে যেত 36, 37, 38, 39, 40। ঠিক আছে, 40 হয়ে যেত না, তাহলে 40 হলে ভুল। তার মানে কি আমাদের 35 সহ ধরতে হবে, অর্থাৎ 35 সহ ধরলে 35 থেকে 39, এর 39 পরের সংখ্যা তো 40, 40 থেকে 40, 41, 42, 43, 44। খেয়াল করছেন 40 থেকে 5 ঘর, হ্যাঁ 44 এরকম করে আমরা পরপর সাজাবো। এখন আমাদের সর্বের সংখ্যা কত 68, তার মানে কি আমাদের এই 65 থেকে 69 মধ্যে কি 68 সংখ্যাটি চলে এসেছে। এখন খেয়াল করো এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, এই যে মধ্যমানটা আসলে কি ব্যবহার করে, অর্থাৎ মধ্যমানটা বার করে
35 সাথে কাজ যোগ করব 39, 35 সাথে 39 যোগ করি 2 দিয়ে ভাগ। কথাটি বুঝতে পারছি? এখন খেয়াল করেন 35 39 কত, 9 5 14, 14 4 হাতে হচ্ছে 1, 3 3 6, 6 1 7, কত হয়েছে 74। 74 আমরা যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে 37। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারছি যে মধ্যমান কিভাবে বের করছি আমরা, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে শ্রেণীর এটাকে বলে নিম্ন সীমা, এটাকে বলে উচ্চ সীমা, অর্থাৎ উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে তাকে কি দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, তখন আমরা এটা 37 পাইছি। আমরা একবার একটা বের করার পরে বাকিগুলো আর বের করা লাগবে না। খেয়াল করেন যেহেতু শ্রেণীভেদে 5 করে, 37 থেকে 5 কত 42, 42 থেকে 5 বেশি 47, 47 থেকে 5 বেশি 52, 52 থেকে 5 বেশি 57, আমরা ছেলে যোগ করে করে বাকি সংখ্যাগুলো লিখতে পারবো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এই অঙ্কের বেলা, হ্যাঁ, যদি আমরা ডিরেক্টলি সারণী অঙ্ক হয় তাহলে তো লাগবে না ট্যালি, কিন্তু ট্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে। এখানে আসলে আমাদের খেয়াল করতে হবে যে 40 সংখ্যাটি কোন জায়গায় আছে। এখন আমরা খেয়াল করি 40 সংখ্যাটা আমাদের এই জায়গায় আছে না, হ্যাঁ, তার মানে আমাদের কি এই যে পরবর্তীতে আপনাদের 60 কোন জায়গা আছে, ঠিক আমরা ওই বরাবর কি করব, একটা দাগ দিব ক্রমান্বয়ে। ঠিক আমরা এইভাবে দাগ দিয়ে 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 ঠিক যে সংখ্যা যেবারে আছে ওইভাবে দাগ দিয়ে আমরা ক্রমান্বয়ে অঙ্কগুলো করব। খেয়াল করবেন অর্থাৎ 2টা 3টা কোনো ব্যাপার না, কিন্তু 4টা কোনো ব্যাপার না, কিন্তু 5 নম্বর সংখ্যাটা দিতে হলে 1 2 3 4 5 নম্বরটা কি করতে হবে, একটু বাঁকা করে প্রদান করতে হবে। এখন এখানে এক্স্যাক্টলি ট্যালি যেটা আছে এটাই মূলত গণসংখ্যা। ট্যালিটা হচ্ছে গণসংখ্যা। 2টা ট্যালি মানে 2, 2টা ট্যালি মানে 2, এখানে 5টা ট্যালি মানে 5, এখানে খেয়াল করেন 5টা, তার মানে আরো 2টা আছে মানে 7, এরকম কমন আমরা সবগুলো লিখে ফেলেছি। এখন এখানে মনে রাখবেন গাণিতিক গড় মানে সরাসরি মধ্যমান আর গণসংখ্যার গুণফল। তার মানে এখানে আমরা কি করছি 37-এর 2 দ্বিগুণ করলে 74, 42-এর 2 দ্বিগুণ করলে 84, এরকম পরপর আমরা সবগুলো অঙ্ক কি করছি গুণের মাধ্যমে করেছি। আর মনে রাখবেন গণসংখ্যার যোগফলকে n দ্বারা প্রকাশ করা হয়, আর গণসংখ্যা বরাবর হলে অর্থাৎ বরাবর হলে আমরা ভাববো যে আমাদের ট্যালিটা সঠিক হয়েছে। আর এখানে এইগুলো সবগুলো যোগফলকে বলা হয় সামেশন fi xi। তার মানে আমরা এগুলো যোগ করলে পড়া হয়েছে কত 1670। তার মানে আমাদের গাণিতিক গড়ের সূত্র কত, এই ক্ষেত্রে কিন্তু ওরা পাশে পাশে লিখলে আমরা নিচে নিচে লিখতে পারি কেমন, অর্থাৎ সামেশন fi xi ডিভাইড বাই n। তো fi xi কি 1670 আর nটাকে 30, তার মানে 1670কে 30 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, আমাদের কাঙ্ক্ষিত গাণিতিক গড়টা পেয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন আমরা তাহলে গাণিতিক গড় খুব সহজে বুঝে গেছি, মানে টোটাল সংখ্যাকে আমরা n দ্বারা ভাগ করলে আমরা হয়ে যাবে। কিন্তু খেয়াল করুন তৃতীয়টা গেছে সারণী হতে বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো। খেয়াল রাখবেন এখানে কিন্তু আমাদের এই পরিসংখ্যানের বেলা অজীব রেখা, বহুভুজ কিংবা মনে করলে যে আয়তলেখা, এগুলো 3টাতে 3 ধরনের মান লাগবে। তবে আমার বলার ক্ষেত্রে সহজে যে আমরা মধ্যকের যে সারণীটা দরকার ওইটাই আমরা অজীব রেখাতে প্রয়োজন। খেয়াল করুন মধ্যকের জন্য আমাদের শ্রেণীব্যাপ্তিতে আমরা অলরেডি পাইছি, তারপর গণসংখ্যাও আছে। এখানে কর্মজীবিত গণসংখ্যা বের করতে হবে। কর্মজীবিত গণসংখ্যার একদম সহজ একটা উপায় হচ্ছে বরাবর সংখ্যা বরাবর বসে যাবে। এখানে যে সংখ্যাটা ওই সংখ্যার কোণার সাথে যোগফলটাকে পরবর্তী সংখ্যা হবে, অর্থাৎ 2 এর 2 বরাবর বসে যাবে। 2 এর সাথে 2 এর যোগ করলে কত 4, 4 এর সাথে কোণার জন্য যোগফল তার কত 9, 9 এর সাথে কোণার কত আছে 3, 9 3 12, 12 এর সাথে 5 17, 17 এর সাথে 24, 24 এর 6 30, তার মানে n সমান 30 আমরা পেয়ে গেছি 2 জায়গায় হয়ে। এখন আপনি এটা একটা গ্রাফ কাগজ নেবেন। এখন গ্রাফ কাগজ নিতে হলে আপনি মনে রাখবেন এটা কিন্তু বড় একটা গ্রাফ কাগজ থাকবে, কিন্তু আপনি 2টা দাগ দ্বারা চিহ্নিত করতে হবে, একটা এক্স, একটা হচ্ছে এক্স প্রাইম দিতে হবে, আর একটা যদি ওয়াই দেন আরেকটা হচ্ছে ওয়াই প্রাইম দিতে হবে, যেহেতু এখানে গ্রাফ কাগজ আমরা বড় দিবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি কি করতে হবে, ছক কাগজে প্রতি এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে মানে এক ঘরকে কি ধরবেন 1 ধরুন, প্রতি ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর কি ধরতে হবে, ওয়াই অক্ষ বরাবর ছক কাগজে প্রতি ঘরকে ক্রমদ্বিত গণসংখ্যা মানে এগুলো ক্রমদ্বিত গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। আর মূল বিন্দু হতে ওই যে প্রথমে খেয়াল করেন আমাদের প্রথমেই আমাদের কত আছে 34 আছে। হ্যাঁ, মূল বিন্দু থেকে 34 বুঝাতে, কেমন মূল বিন্দু থেকে 34 বুঝাতে আমাদের কি করতে হবে, একটা ভাঙা চিহ্ন প্রদান করতে হবে। মানে এটা দ্বারা বুঝেছে এখান থেকে 34 পর্যন্ত এখানে সংখ্যাগুলো কি আছে, এখানে অলরেডি দেওয়া আছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার 34 সংখ্যাটা কোথায় থেকে আসলো। এটা মনে রাখবেন আপনি এখানে মূলত অজীব রেখা আঁকতে হলে এই সংখ্যাগুলো দ্বারা অজীব রেখা আঁকতে হবে। এখন এই সংখ্যার এক ঘর আগে একটা সংখ্যা ধরতে হবে, অর্থাৎ 39-এর আগে যদি আমাদের মধ্যমান থাকতো তাহলে ওই ক্ষেত্রে কি আমাদের 34 হইতো না, ওই জন্য ওই হিসেবে 34 ধরছে। আবার 69-এর 5 ঘর পর কত যদি একটা সংখ্যা থাকতো কি করতো 74 হইতো না, মূলত এইটাই। এখন মূলত 39-এর 5 ঘর আগে সংখ্যাটা কি 34, এই জন্য আমাদের প্রথম ঘর হচ্ছে 34। এখন খেয়াল করেন 36 থেকে কত আছে 39, 39 বরাবর ইয়ে কত
ক্রমজয়িত 2, তার মানে আমাদের করতে হবে 1 2 2 করে উঠছি, হ্যাঁ একটা গুণা। এরপর দেখেন পরে কি আছে 4, 1 2 3 4, ঠিক আছে। পরবর্তী সংখ্যা কত আছে 9, তারপর দেখেন 9 কোন বরাবর আছে, ওই যে মিলে অন্য জন আমরা খেয়াল করি 49 বরাবর কি আছে 9 আছে, এই ঠিক 49 বরাবর 9 যাবে, 1 2 3 4 5 6 7 8 9, খেয়াল করছেন। পরবর্তী আছে 12, তাহলে আমরা এবারে প্রতিকরকে 5 ধরি, ওই 5 ঘর পর ধরি 5 10 11 12, পরবর্তী কত আছে 17, তাহলে 5 10 15 17, খেয়াল করছেন। তারপর কত আছে 24, 5 10 15 20 21 22 23 24, দেখছেন। কারণ আপনি যদি সবসময় যদি এক ঘর করে গুনতে যান তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হয়তো না হতে পারে, কিংবা অনেকগুলো ঘর তো এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা সরাসরি যদি প্রতি 5 ঘর অন্তত গুনি তাহলে 30টা কত সহজে বের করতে পারি, 5 10 15 20 25 30, তাহলে আমরা সহজ হয়ে গেছে না 30। তারপর আমরা এই দাগটা ক্রমান্বয়ে কেন, ওই যে ক্রমজয়িত যে গণসংখ্যা যেমন ক্রমান্বয়ে বড় হতে লাগছে, ঠিক তেমনি এই সংখ্যাগুলো কি আস্তে আস্তে বড় হতে লাগছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন আমার পরবর্তীতে এই সম্পর্কে জানাবেন কথা, ঠিক আছে। ধন্যবাদ।